আমাদের স্বপ্নের ডায়েরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং আপন ছোট ভাই ডেভিড লোকটাকে খুঁজে না পেয়ে চলে আসে তার বাসায়। কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রানা কলেজের গেট দিয়ে ঢুকছিল, তখন গেটের এক পাশে তাকিয়ে দেখতে পেল মুন আর বিধান বসে আছে খুবই কাছাকাছি। এরা দেখে রানা এক পাশ সামনে গিয়ে আবার থেমে গেল আর ভাবতে লাগলো, না না, আমি কেন ওদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো? কিন্তু আমার এমন লাগছে কেন? আমার মন বারবার চাচ্ছে মুনকে এই ছেলেটার থেকে আলাদা করতে। না না, ওরা ওদের মতোই থাক, আমি বরং আমার কাজ করি। রানা হাঁটতে হাঁটতে চলে যায় সেই বট গাছের নিচে। সেখানে গিয়ে বসে আছে আনমনে। এটা তার নিত্যদিনের অভ্যেস। যখন একা থাকে তখন কি যেন ভাবে সে। হঠাৎ রাহাত তার ভাবনার অবসান ঘটিয়ে বলে, কিরে, এখানে বসে কি করছিস? ক্লাসে যাবি না? চল ক্লাসটা করে আসি। এরপর দুজনেই চলে যায় ক্লাস করতে। ক্লাসে গিয়ে তারা একটা বেঞ্চে বসে পড়ল। মুন আর দিয়াও আছে, কিন্তু তারা তো রানাকে দেখে রাগে ফুলছে। মুন আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তখনই স্যার ক্লাসে চলে আসলো। স্যার আসার সাথে সাথেই সবাই নীরব দর্শকের মতো হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, শুধু স্যারের লেকচার শুনে যাচ্ছে মন দিয়ে। কিছুক্ষণ পর ছুটির ঘন্টা বেজে গেল। সবাই মিলে রওনা দিল যে যার গন্তব্যের উদ্দেশ্যে। রানাও চলে গেল তার বস্তিতে। এরপর বিকেলবেলা রিক্সা নিয়ে বের হয় রানা। স্ট্যান্ডে বসে আছে সে। হঠাৎ কে যেন তাকে ডাক দিল। কে ডাক দিয়েছে তা দেখার জন্য রানা তাকাতেই দেখে মুন আর বিধান একসাথে দাঁড়িয়ে আছে। ওদের দেখে রানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুন বলে ওঠে, দেখো দেখো, ছোট লোকটার মুখের অবস্থা তো দেখো একবার। কোথায় যাবেন সাহেব? সামনের পার্কে নিয়ে চল আমাদের। আচ্ছা ঠিক আছে, উঠুন। মুন আর বিধান দুজনেই রিক্সায় উঠে বসে পড়ল। রানা রিক্সা চালাতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধলো কিছুক্ষণ পরে। হঠাৎ মুন রানার সিটের উপর পা তুলে বসে রইল। রানা না পারছে বসতে, না পারছে বলতে, শুধু রিক্সা চালাচ্ছে আর রাগে শরীর কাঁপছে। অবশেষে রানা ওদের দুজনকে পার্কের সামনে নামিয়ে দিয়ে চলে আসে। এদিকে ডেভিড হাসপাতালে সেই লোকটাকে খুঁজে না পেয়ে নিজের রুমে পায়চারি করে বেড়াচ্ছে। তখনই শিহাব আসে। হ্যাঁ শিহাব বল, কোনো খবর পেলি কি ওর? ভাই, ওর তো কোনো খবর পাইনি, কিন্তু এটা নিশ্চিত যে ওকে কিডন্যাপ করা হয়েছে। তুই কিভাবে বুঝতে পারলি যে ওকে কিডন্যাপ করা হয়েছে? ভাই, আমি হসপিটালের আশেপাশের সিসিটিভিগুলো চেক করেছি, আর সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি হসপিটাল থেকে কিছু দূরে লোকটাকে একটা কালো গাড়ি এসে উঠিয়ে নিয়ে গেছে। গাড়িটাতে 7 থেকে 8 জন লোক ছিল। চিনতে পেরেছিস ওদের কাউকে? না ভাই, ওখানেই তো সমস্যা। মানে? ওরা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। তবে একটা বিষয় ভাই, ওদের পোশাকগুলো একদম একই রকম। সবার গায়ে একই ধরনের পোশাক, আর ওরা কাজটা খুব দ্রুত করেছে, তাই কেউ বুঝতেও পারেনি। প্রথমে ওকে অজ্ঞান করেছে, তারপর গাড়িতে করে নিয়ে চলে গেছে। শিহাব তুই এক কাজ কর, গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা খুঁজে বের কর। ওকে ভাই, আমি দেখছি, আপনি নিশ্চিন্ত থাকুন। এটা বলে শিহাব সেখান থেকে চলে যায়। আর ডেভিড ভাবতে লাগে, নিশ্চয়ই কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে, নিশ্চয়ই কোনো বড় ধরনের ধামাকা হতে চলেছে দেশে। কিছু তো একটা করতেই হবে। পরদিন সকালে কলেজে রানা আর রাহাত বসে আছে। রানা আগের মতোই নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো কথাই বলছে না। কোনো উপায় না পেয়ে রাহাত বলে, কিরে, তোর সমস্যা কোথায় বলতো? তোকে যখনই দেখি তখনই কি যেন ভাবছিস। কি ভাবছিস এত, বলতো? না কিছু না, এমনি ভালো লাগছে না। চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। রানা সেখান থেকে চলে যায়। রাহাত কাকে যেন ফোন দিল। ফোনের অপর পাশ থেকে একটা লোক রিসিভ করে বলল, হে রাহাত, বল। আমার মাথায় কিছু ঢুকছে না, আমি কি করব? ও তো শুধু আমার সাথে বন্ধুত্ব করছে, কিন্তু এখন পর্যন্ত ওর মনে আমি জায়গা করতে পারিনি। কোনো কথাই বের করতে পারছি না ওর কাছ থেকে। কিছু জিজ্ঞেস করার আগেই এড়িয়ে যায়। কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক ওর পিছু তুই ছাড়বি না। আর হ্যাঁ, ও যেন তোকে কোনোভাবেই সন্দেহ না করে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। এমনটা তো আমি হতেই দেব না। আর যদি কখনো এমনটা হয়,
আমাকে ও কিছু করার আগেই আমি ওর ব্যবস্থা করব। এ নিয়ে তোকে ভাবতে হবে না। রাহাত এসব বলছে, কিন্তু রাহাতের এসব কথা আড়াল থেকে কেউ একজন শুনে ফেলেছে। অবশ্য সে লোকটা ফোনের অপর পাশের ব্যক্তির কোনো কথাই শুনতে পায়নি, কিন্তু রাহাতের সমস্ত কথা সে শুনতে পেয়েছে। রাহাতের কথা শুনে তো তার পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে তার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। সে রাহাতকে পারলে এখনই মেরে দেয়, কিন্তু সে সেটা এখন করতে চায় না, কারণ তাহলে সে তার সমস্ত সাজানো প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই নিজের রাগটাকে কোনো মতে সংযত করে সেখান থেকে চলে গেল। কিন্তু রাহাত এসবের কিছুই বুঝতেও পারেনি যে তার কথাগুলো কেউ একজন শুনে নিয়েছে। রাহাত ক্লাসে গিয়ে দেখলো রানা ক্লাসে বসে আছে একদম চুপ করে। কিরে, কি করছিস? রাহাতের কথা শুনে রানা একটু ঘাবড়ে যায় আর আমতা আমতা করে বলে, না কি আর করব, বসে আছি। ওরা কথা বলছিল। ঠিক তখনই ক্লাসের স্যার এসে উপস্থিত হলো। সবাই স্যারকে দেখে একদম নিশ্চুপ হয়ে গেল, কারণ আজ প্রিন্সিপাল স্যার নিজে এসেছেন ক্লাসে, সাথে একটা সুন্দরী মেয়ে। রাহাত তো তাকে দেখে হা করে তাকিয়ে আছে। মেয়েটা যেমন লম্বা তেমনই সুন্দরী, হার কোমর অব্দি চুল, দেখতেও খুব স্মার্ট। তো হা করে তাকিয়ে থাকাটা তো কোনো অপরাধের না, তাই না? রানা রাহাতের এই অবস্থা দেখে বলল, ওই শালা মুখ বন্ধ কর, মুখে মাছি যাবে। রাহাত সাথে সাথে মুখ বন্ধ করে নেয় আর মাথা চুলকাতে থাকে। স্যার বললেন, হ্যালো স্টুডেন্ট, এর নাম রিয়া। আজ থেকে তোমাদের নতুন বন্ধু, তোমরা সকলেই এর সাথে পরিচিত হয়ে নাও। এই বলে স্যার চলে গেলেন। রিয়া রানা আর রাহাতের দিকে তাকালো, তারপর তাদের কাছে গিয়ে বসে পড়ল। রিয়ার হঠাৎ এমন বিহেভ রানার কেমন যেন একটু খটকা লাগলো। রিয়া রানা আর রাহাতের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি কি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি? এবার রানার অবাকের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ রিয়া আর রাহাত কেমন যেন চোখের ইশারায় কথা বলছিল, কিন্তু সেটা রানা বুঝতে পেরে যায়। রানা এসব নিয়ে চিন্তা করছে, তখন রিয়া বলে, কি ব্যাপার, তুমি কি ভাবছো? তুমি তোমার পরিচয় দিবে না আর বন্ধু করবে না আমার সাথে? রিয়ার কথায় রানা চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে আর আমতা আমতা করে বলে, আমি রানা, আজ থেকে আমরা বন্ধু। রানার অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে বন্ধুত্ব করলো। তার অবশ্য একটা কারণ আছে, সেটা পরে জানতে পারবে। এরপর রানা তার বস্তির উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে রাহাত রিয়ার কথোপকথন। মনে রেখো, ও যেন কোনোভাবেই জানতে না পারে যে আমরা পূর্ব পরিচিত, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও যদি একবার জানতে পারে আমাদের আসল পরিচয়, তাহলে আমাদেরও বাঁচতে দেবে না। বুঝতে পারছি। তুমি শুধু দেখে যাও, এমন অভিনয় করবো যে কোনোভাবেই বুঝতে পারবে না আমাদের আসল উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করব। এখন তুমি চলে যাও। ওকে, যাচ্ছি। তারপর রিয়া আর রাহাত চলে যায় তাদের বাড়িতে। আর এদিকে কেউ একজন ওদের দুজনের সমস্ত কথা শুনে রেকর্ড করে রেখে দিয়েছে। তারপর একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডেভিডকে শিহাব ফোন করে। ডেভিড ফোন রিসিভ করার পর, ভাই, সেই গাড়িটার ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু কি হয়েছে? আসলে ভাই, এই গাড়ি যার নামে রেজিস্ট্রেশন করা, সে আজ থেকে 2 বছর আগেই মারা গেছেন। আর ওই লোকগুলো সেই সুযোগটারই কাজে লাগিয়েছে। গাড়িটা চুরি করে নিয়ে তারা তাদের কাজ হাসিল করেছে। যার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা, তার বাড়ির লোকের কাছ থেকেই জানতে পেরেছি গাড়িটা চুরি হয়েছিল হসপিটালের লোকটা কিডন্যাপ হওয়ার ঠিক একদিন আগেই। ভাই, আচ্ছা তাই নাকি? তুই খোঁজ নিয়ে দেখ গাড়িটা এখন কোথায় আছে। ভাই, সেটা আর খুঁজে কোনো লাভ নেই, কারণ গাড়িটা একটা জঙ্গলের মধ্যে পুরো অবস্থায় পাওয়া গেছে। হোয়াট? সেটা কি করে সম্ভব? জানি না ভাই। আচ্ছা, তোকে দুজনের ছবি পাঠাচ্ছি, তুই এদের উপর সবসময় নজর রাখবি। কখন কোথায় যায়, কি করে, কোথায় থাকে, সব ইনফরমেশন আমার চাই। কিন্তু খুব সাবধান, ওরা যেন বুঝতে না পারে যে তুই ওদের ফলো করছিস। ওকে? জি ভাই, ঠিক আছে, আমি ওদের উপর নজর রাখবো। ওকে, রাখছি। ডেভিড ফোনটা কেটে দিল। তারপর ভাবছে কিভাবে কি করবে সে। সবকিছু যেন পুরো ঘোলাটে ঘোলাটে লাগছে তার কাছে। কে শত্রু আর কে বন্ধু সেটাই ডেভিড বুঝতে পারছে না। সবাই যেন এক প্রকার মুখোশের আড়ালে বসে আছে। তারপর হঠাৎ ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে, আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলো। পরদিন সকালে রানা কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তখন বিধান ওকে ডাক দিল, সাথে মনও আছে। সেখানে যাওয়ার পর বিধান রানাকে বলে, ছোট লোক, যা
আমার জন্য একটা সিগারেট নিয়ে আয় তো। মানে আমি কেন আপনার জন্য সিগারেট আনতে যাব? আমি পারবো না। কি বললি? তুই পারবি না? তাই তোরা ধর ওকে, ওর এমন অবস্থা করবি যেন আর কোনোদিন আমার কথার অবাধ্য না হয়। বিধানের কথা মতো তার সাথে থাকা ছেলেগুলো রানাকে ইচ্ছে মতো মারতে লাগলো। তাদেরকে মুন আর দিয়া হাসতে লাগলো। তখনই রাহাত আর রিয়া সেখানে এসে উপস্থিত হয়, আর ওরা সবাইকে সেখান থেকে সরিয়ে রানাকে নিয়ে চলে আসে। রিয়া বলে, তুই এভাবে পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মেছিস, প্রতিবাদ করতে পারিস না? রিয়ার কথা শুনে রানা শুধু মুচকে হাসলো, তারপর ক্লাসে চলে গেল। ক্লাস করে রানা কাউকে কিছু না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। রাহাত আর রিয়া রানাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। এদিকে বিধান মুনকে বলল, মুন, আমরা আজকে একটা পার্টি রেখেছি সব বন্ধুরা মিলে, যদি তুমি আসতে। আমি কিন্তু প্লিজ প্লিজ না করো না, প্লিজ। ওকে ঠিক আছে, আমি আসবো। মুন বিধানের কথা রাজি হয়ে গেল, কারণ মুন তো বিধানকে সেই কবে থেকেই ভালোবেসে ফেলেছে। সে ভেবেছে আজ পার্টিতে গিয়ে বিধানকে তার ভালোবাসার কথা বলবে, কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ বিধান যে তাকে ফাঁসানোর জন্যই আজ পার্টিতে ডেকেছে। মুন বাড়িতে চলে এলো। বিধান তার এক বন্ধুকে ফোন করে বলে, দোস্ত, পাখি জালে ফেসেছে, শুধু আজ পার্টিতে আসার অপেক্ষা। পেছন থেকে দিয়া বিধানের এসব কথা শুনে ফেলে, আর দিয়া সেখান থেকে চলে যায়। তারপর মুনকে ফোন করে। মুন ফোন রিসিভ করার পর, হ্যাঁ দিয়া, এ সময় ফোন দিলে যে বড়, কিছু বলবি কি? আসলে তোকে কিভাবে যে বলি কথাটা, তুই বিশ্বাস করবি কিনা জানি না। ওই কুত্তি, এত প্যাচাল না পেরে বল কি জন্য ফোন করেছিস? তুই কি বিধানের পার্টিতে যাওয়ার কথা বলেছিস? কিন্তু কেন? তুই যাস না রে দোস্ত, তোর বিপদ হবে। বিপদ হবে মানে? কিসের বিপদ? এরপর দিয়া মুনকে সবকিছু খুলে বলল, কিন্তু মুন দিয়ার কোনো কথাই শুনলো না, আর দিয়াকে অনেক কথা বলল। মুন দিয়াকে বলে, দেখ, আমি খুব ভালো করে জানি বিধান এমন ছেলে নয়। মুন, তুই বিধানকে চিনিস না, ও একটা। ব্যাস দিয়া, তুই আর কিছু বলবি না। আমি জানি তুই বিধানকে মোটেও সহ্য করতে পারিস না, সেই প্রথম দিন থেকেই। তাই বলে তুই ওর নামে যা বলবি আমি তাই মেনে নেব? তুই যদি এমনটা ভাবিস বা ভেবে থাকিস তাহলে ভুল ভেবেছিস। এরপর যদি তুই বিধানের নামে আমার কাছে কোনো ধরনের খারাপ কথা বলার চেষ্টা করিস, তাহলে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ওকে, বাই। এই বলে মুন ফোনটা কেটে দিল। দিয়া ভেবে পাচ্ছে না যে সে কি করবে এবার। সময় যত যাচ্ছে মুনের বিপদ ততই ঘনিয়ে আসছে। দিয়া আর কিছু ভেবে না পেয়ে একজনকে ফোন দিল, কারণ সেই পারবে একমাত্র মুনকে বাঁচাতে এই বিপদ থেকে। কে হতে পারে সেই লোকটা যে এখনো লুকিয়ে আছে মুখোশের আড়ালে লোক সমাজের ভিড়ে? গল্প কিং অফ মাফিয়া। দিয়া লোকটাকে ফোন দিল। লোকটা ফোন রিসিভ করতেই দিয়া বলে ওঠে, তুমি ওকে বাঁচাও প্লিজ, না হলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও আজ বিধানের দেওয়া পার্টিতে গেলে ওর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। সরি, আমি ওকে বাঁচাতে পারবো না। তুমি না ওকে ভালোবাসো? ওর এত বড় ক্ষতি তুমি হতে দেবে? হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু সেটা ওর মতো কোনো অহংকারী মেয়েকে নয়। ওর মতো অহংকারী মেয়ের এমন অবস্থায় হওয়া উচিত। কি বলছো তুমি এগুলো? তুমি ঠিক আছো তো? আমি জানি তুমি এখনো ওকে ভালোবাসো, তো দয়া করে ওকে শয়তানটার হাত থেকে বাঁচিয়ে নাও। সরি, তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো ফোন দিবে না, ওকে? তুমি একটা পাষাণ, না হলে নিজের ভালোবাসার মানুষের এমন বিপদের কথা শুনে এমন কথা কেউ বলে? দিয়ার কথা শুনে লোকটা হাসতে শুরু করলো। কি ব্যাপার, তুমি হাসছো কেন? তুমি কি ভেবেছো আমি এত সহজে ওকে আমার মন থেকে মুছে ফেলবো? তুমি আমাকে ফোন করে বলার সাথে সাথে আমি লোক পাঠিয়ে দিয়েছি, আর সময় মতো আমিও সেখানে উপস্থিত হব, বুঝতে পেরেছো? লোকটার কথা শুনে দিয়া একটা শান্তির নিঃশ্বাস ফেলল। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। আরে, আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য এসব করছি, এতে ধন্যবাদ দিচ্ছ কেন? আমার সব থেকে কাছের বান্ধবীকে বাঁচাচ্ছ তাই। ও তাই? তারপর দিয়া ফোনটা কেটে দিল, আর মনে মনে বলতে লাগলো, শুধু আমি জানি তুমি মনকে ভালোবাসো, কিন্তু মন তো সেটা জানে না। যেদিন জানবে সেদিন যে কি হবে কে জানে। মন রাত 10টায় পার্টিতে এসে পৌঁছল।
কিন্তু পার্টিতে এসে যা দেখলো সবাই মাস্ক পরে, শুধু বিধান ছাড়া। সে সোজা বিধানের কাছে চলে যায়, গিয়ে বিধানকে বলে, বিধান, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার একটু সময় হবে কি সোনা? আমারও তোমার সাথে কিছু কথা আছে, পরে বলবো নি। তখন তোমার কথাগুলো বলো। ঠিক আছে, তখনই বলবো। ঠিক আছে, চলো। মনের যেন আর তর্স হয়েছে না, ব্যাকুল হয়ে আছে বিধানকে তার ভালোবাসার কথা বলার জন্য। বিধান মনকে বলল, মন আজ অনেক খুশি। মন ভাবছে বিধান তাকে কি বলবে, তাহলে বিধানও কি তাকে আজ ভালোবাসার কথা বলবে? যদি এমনটাই হয় তাহলে মন সত্যি পাগল হয়ে যাবে। মন এসব ভাবছে, আর অন্যদিকে বিধান মনে মনে শয়তানি হাসি আসছে। এদিকে সেই লোকটা তার পাঠানো ছেলেগুলোর মধ্যে একটা ছেলেকে ফোন বের করে কল বলল, কিরে, পার্টি শেষ হতে আর কতক্ষণ? এই তো ভাই, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি কোথায় এখন? গেটের সামনে দাঁড়িয়ে আছি। পার্টি শেষ হলে আমাকে জানাবি, ওকে? আর মুন, বিধান যেন তোদের চোখের আড়াল না হয়। ফোনের লাইন চালু রেখে দে, তাহলে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাতে পারবি। ওকে ভাই, ঠিক আছে। মন, একটু ওই রুমে আসবে, কিছু কথা আছে তোমার সাথে। ঠিক আছে, চলো। না, আমি আগে যাব, তারপর তুমি যাবে। কেন? আমি তোমার সাথে গেলেই তো হলো, তাই না? না, তোমার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি, তাই আমি আগে যাব, তারপর তুমি। তোমাকে ওয়েলকাম করতে হবে না। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, ঠিক 5 মিনিট পরে রুমে আসবে। ওকে। মন আজ খুব খুশি। সে তার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলবে, আপন করে নেবে। কিন্তু মন এটা ভেবে এক্সাইটেড যে বিধান তাকে কি বলবে, কি সারপ্রাইজ দেবে। আর এদিকে বিধান মনে মনে, মন, এতদিন ধরে আমি যে সুযোগটার অপেক্ষায় ছিলাম সেটা আজকে পেয়েছি। এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করব না। তুমি ভাবতেও পারবে না মন, তোমার সাথে আজ কি হতে চলেছে। আজকের পর এই দুনিয়ায় বেঁচে থাকতেও তোমার ঘৃণা করবে। তুমি আমার থেকে আমার প্রিয় মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছ, তার সাথে তো তোমাকে ভোগ করতেই হবে। এটা বলে বিধান পৈশাচিক হাসিতে মেতে উঠল। অন্যদিকে সেই অজানা লোকটাকে ছেলেটা ফোন করলো। লোকটা ফোন রিসিভ করে, হ্যাঁ বল, কি খবর? ভাই, বিধান ভাবিকে রুমে যেতে বলেছে কি নাকি সারপ্রাইজ দিবে। 5 মিনিট পরে ভাবি রুমে যাবে। বাড়িতে কে কে আছে এখন? পার্টি শেষ তো, সবাই চলে গেছে। এখন শুধু বিধান আর ওর বন্ধু আর ভাবি আছে। তোরা এক কাজ কর, মুনের পিছু পিছু যা, কিন্তু রুমের ভিতরে কেউ যাবি না। দরজার সামনে দাঁড়িয়ে থাকবি, আমি আসছি। ঠিক 5 মিনিট পর মন পা বাড়ালো রুমের দিকে। তার পেছনে বিধানের বন্ধুও ছিল, আর ওদের পেছন পেছনে ছেলেগুলো। মন রুমের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। কিন্তু রুমের ভিতরে অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর সেই সুযোগে বিধানের বন্ধুগুলো রুমের ভেতরে অন্ধকার লুকিয়ে পড়ল। তা মন বুঝতেও পারেনি। মন রুমে অন্ধকার দেখে বিধানকে ডাকতে লাগলো, বিধান, বিধান, কোথায় তুমি? রুমে এত অন্ধকার কেন? কি হলো? কথা বলছো না কেন? কোথায় তুমি? মন বিধানকে ডেকেই চলেছে, কিন্তু বিধানের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল। এবার মনে ভয় লাগতে শুরু করলো। মন ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বিধান, দেখো, আমার খুব ভয় করছে অন্ধকারে, প্লিজ বাইরে আসো। হঠাৎ রুমের লাইটগুলো জ্বলে উঠলো। লাইটের আলোতে মন দেখতে পেল তার সামনে একটা লোক উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। মন ভাবলো হয়তো বিধান, কারণ লোকটা বিধানের মতো পোশাক পরে দাঁড়িয়ে আছে। কিন্তু তার ভাবনা যে ভুল ছিল সেটা ভাবতেও পারেনি। মন গিয়ে বিধান ভেবে লোকটার পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ বিধান, আই লাভ ইউ বিধান, আই রিয়েলি লাভ ইউ। খুব ভালোবাসি তোমায়, খুব। লোকটা বলল, জানি তো, আমিও তোমায় খুব ভালোবাসি। এবার মন খুশিতে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মন তখনও বুঝতে পারেনি যে এটা বিধান নয়। লোকটা সামনের দিকে ঘুরে মনকে জড়িয়ে ধরে রাখলো। মন তখনও খেয়াল করেনি যে এ অন্য কেউ, কারণ সে লোকটার বুকে মাথা রেখে আছে। সে বিধান ভেবে লজ্জায় মুখ তুলতে পারছে না। তুমি না বললে কি যেন সারপ্রাইজ দিবে? কই দাও। দেব তো, অনেক বড় সারপ্রাইজ দেব। তুমি জানো আমি অন্ধকারে কতটা ভয় পেয়েছিলাম? এখন তোমার একটু পরে ভয় কেটে যাবে। মানে? এ বলে মন মাথা তুলতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
সে লোকটাকে ছেড়ে দিয়ে দূরে যেতে চাইলে লোকটা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মন ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। কে আপনি? ছাড়ুন আমায়। বিধান কোথায়? আমি বিধানের কাছে যাব। কোল বেবি কোল, টেনশন নিও না। বিধান আমার বন্ধু, আর আমার বন্ধুকেও ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে। মানে? হ্যাঁ, তুমি বিধানকে ভালোবাসো আর আমাকেও ভালোবাসবে, সমস্যা কোথায়? মন ঠাস করে লোকটার গালে চড় মেরে দিল।